গাজার ধ্বংসস্তূপে মিলছে একের পর এক লাশ, নিহত ছাড়ালো ৪৭,৩০০। এদিকে বাসিন্দাদের সরিয়ে গাজা খালি করার প্রস্তাব ট্রাম্পের প্রত্যাখ্যান করেছে মিশর, জর্ডান ও হামাস। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে রবিবার ইসরায়েলি সেনাদের হামলায় নিহত ১৮ জন লেবানিজ। অবৈধ অভিবাসীদের ফেরত নিতে রাজি হওয়ায় কলম্বিয়ার শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযুগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও অন্তত ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৭,৩০০ ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছে। হামলায় আহতের সংখ্যা ১,১১,৪৮৩ জনে পৌঁছেছে। এছাড়া গাজায় ১১,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পরও উত্তরের গাজা শহরে ফেরার পথে বাধা পাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। রবিবার গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলের স্থাপিত চেকপয়েন্টে আটকে থাকা মানুষেরা ক্ষোভ প্রকাশ করেছেন। আল আওদা হাসপাতালের কর্মকর্তারা জানান, উপকূলীয় সড়কে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত, ১৫ জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও জানানো হয়েছে। এদিকে মিশর ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তি অনুযায়ী উত্তরের বাসিন্দাদের ঘরে ফেরার কথা ছিল, কিন্তু ইসরায়েল বলছে হামাস চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। তারা জিম্মিদের তালিকা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে এবং অপহৃত ইসরায়েলি নারী আর্চেল ইউদকে ফেরত দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি গাজাকে খালি করতে চান। অবরুদ্ধ উপত্যকা থেকে আরও ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য মিশর এবং জর্ডানকে আহ্বান জানিয়েছেন তিনি। তবে তার এমন প্রস্তাবের কারণে গাজায় জাতিগত নিধনের আশঙ্কা করা হচ্ছে। এদিকে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর, জর্ডান ও হামাস। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। আমি চাই মিশর গাজার লোকজনকে নিয়ে যাক। আমরা সম্ভবত এখানে ১৫ লাখ মানুষ নিয়ে কথা বলছি। আসুন আমরা ওই পুরো জায়গাটি পরিষ্কার করে ফেলি। আপনারা জানেন গাজা শেষ হয়ে গেছে। সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গাজা পরিষ্কার করতে আগ্রহের কথা জানান। পাশাপাশি তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন, যাতে দেশটি গাজার ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে আশ্রয় দেয়। ফিলিস্তিনি শরণার্থীদের সফলভাবে গ্রহণ করার জন্য জর্ডানের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি চান জর্ডান আরও বেশি ফিলিস্তিনিদের আশ্রয় দেবেন, কারণ তিনি এখন পুরো গাজা উপত্যকার দিকে তাকিয়ে আছেন। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি। ট্রাম্প বলেন, বর্তমানে গাজা আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপ। সেখানে প্রায় সবকিছুই ধ্বংস করে ফেলা হয়েছে এবং মানুষ মারা যাচ্ছে। তাই কিছু আরব দেশকে সঙ্গে নিয়ে তাদের জন্য অন্য জায়গায় আবাসন তৈরি করা হবে, যেখানে তারা শান্তিতে থাকতে পারবেন বলে জানান তিনি। ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের কারণে গাজার প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। দখলদার বাহিনীর হামলার কারণে ফিলিস্তিনিদের প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াতে হচ্ছে। ট্রাম্প বলেছেন, গাজার বাসিন্দাদের সাময়িকভাবে বা দীর্ঘমেয়াদে সরিয়ে নেওয়া যেতে পারে। গাজা এখন আক্ষরিক অর্থেই একটি ধ্বংসস্তূপ। প্রায় সবকিছুই ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে মানুষ মারা যাচ্ছে। সুতরাং আমি কিছু আরব দেশের সাথে যুক্ত হতে চাই এবং একটি ভিন্ন জায়গায় আবাসন তৈরি করতে চাই, যেখানে ফিলিস্তিনিরা শান্তিতে থাকতে পারবে। তবে বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিরা নিজেরাও ট্রাম্পের এমন প্রস্তাবে আগ্রহী হবে বলে মনে করা হচ্ছে না, কারণ এই ভূমির অধিকার রক্ষার জন্য গত ৭০ বছর ধরে ফিলিস্তিনি নারী, শিশু, বৃদ্ধ এবং তরুণরা জীবন দিয়ে যাচ্ছেন। এভাবে সবকিছু ছেড়ে তারা অন্যত্র আশ্রয় নেবেন না। মনিরুজ্জামান বাবু, ৭১। ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে লেবানন ইসরায়েলের মধ্যে সমঝোতা আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। ২০২৩ সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে ইসরায়েল গত শুক্রবার জানায়, তারা দক্ষিণ লেবাননে তাদের সেনা মোতায়েন রবিবারের সময়সীমার পরও অব্যাহত রাখবে। লেবাননের অভিযোগ, ইসরায়েল ইচ্ছা করে সেনা প্রত্যাহারে বিলম্ব করছে। রবিবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে ২২ জনকে হত্যা করেছে বলে লেবানিজ কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে একজন লেবানিজ সেনা সদস্য রয়েছেন। লেবাননের মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত গ্রামগুলোতে ফিরে যাওয়ার চেষ্টা করলে নাগরিকদের উপর হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।
ইসরায়েল ও মিশর ছাড়া অন্য সব দেশের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে নতুন সাহায্য অনুমোদনও বন্ধ রেখেছে দেশটি। এক আদেশে আগামী 90 দিনের মধ্যে জন্য সব বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় মার্কিন পররাষ্ট্র দফতর। দেশটির ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্তের কারণে বিশেষ অভিবাসন ভিসায় 40,000-এরও বেশি আফগান নাগরিকের যুক্তরাষ্ট্রে যাওয়ার ফ্লাইট স্থগিত হয়ে গেছে। আফগানদের নিয়ে কাজ করা অলাভজনক বেসরকারি সংগঠন আফগান ভ্যাক এর প্রধান শন ভ্যান ডাইভার জানান, আটকা পড়া আফগানদের বেশিরভাগই রয়েছে আফগানিস্তানে, আর বাকিরা পাকিস্তান, কাতার ও আলবানিয়ায় আটকা পড়েছেন। বিশেষজ্ঞ পরামর্শদাতা গোষ্ঠীগুলি বলছে, বৈদেশিক সহায়তা স্থগিতের ঘোষণায় যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক ত্রাণ সহায়তা কর্মসূচিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই ঘোষণার ফলে বিশ্বের পুষ্টি, স্বাস্থ্য, টিকাদান ও অন্যান্য কর্মসূচিও স্থগিত হয়ে যাবে। যুক্তরাষ্ট্রে বাস করতে আগ্রহী আফগানদের বিশেষ অভিবাসন ভিসার আওতায় দেশটিতে আবাসন, স্কুল ও চাকরি সুবিধা নিশ্চিত করতে কাজ করা বিভিন্ন সংগঠনের তহবিলও অর্থায়নে আটকে গেছে এই সিদ্ধান্তে। কলম্বিয়া বহিষ্কৃত অভিবাসীবাহী বাহন গ্রহণে রাজি হওয়ায় দেশটির উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার রাতে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্র কলম্বিয়া অবাধে অভিবাসীদের ফেরতে নিজ দেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে। তাদেরকে মার্কিন সামরিক বিমানসহ সব ধরনের বাহনে ফেরত পাঠানো হবে। এতে কোনো বাধা থাকবে না বলেও জানানো হয়। এর আগে বহিষ্কৃত অভিবাসীদের ফেরত না নেওয়ায় কলম্বিয়ার সব পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছিলেন তিনি। জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ঘোষণা দিয়েছিলেন, তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা 25% শুল্ক আরোপ করবেন। ট্রাম্প তার দায়িত্বের প্রথম দিন ইতিহাসের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি নির্বাহী আদেশে সই করেন। মার্কিন সরকারের প্রতিটি অংশের উপর তিনি তার ক্ষমতা সুসংহত করেন। যেখানে তিনি বাইডেনের নেওয়া নানা পদক্ষেপ বাতিল করে মার্কিন রাজনীতি থেকে শুরু করে বৈশ্বিক পরিস্থিতিতেও তোলপাড় সৃষ্টি করেছেন। এ প্রক্রিয়ার শুরু 2021 সালে ক্যাপিটাল দাঙ্গাকারীদের জন্য গণহারে ট্রাম্পের ক্ষমা ঘোষণা দিয়ে। আরও আছে অভিবাসন থেকে শুরু করে লিঙ্গ সংক্রান্ত বিষয়ে তার নির্বাহী আদেশ। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ট্রাম্পের দ্বিতীয় দফার আগমন কি নিয়ে আসবে সে বিষয়ে তার সমর্থক ও সমালোচকদের মধ্যে সন্দেহ দূর করে দিয়েছেন গত সোমবার ওভাল অফিসের একটি কালো মার্কারের খোঁচার মাধ্যমে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে অভিষেকের কয়েক ঘন্টা পর ট্রাম্প 1500 দাঙ্গাবাজের ক্ষমার আদেশে স্বাক্ষর করেছিলেন। ওই দাঙ্গাবাজেরা সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ট্রাম্পের নির্বাচনী পরাজয়ের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টায় 4 বছর আগে একই ভবনে হামলা করেছিলেন। নির্বাচনী প্রচারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন বিরোধী অভিযান শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রতিদিনই আটক করা হচ্ছে শত শত অবৈধ অভিবাসীকে। শুধু কি তাই, জন্মগত নাগরিকত্ব বাদ দিতে আদেশ দেয়া হয়েছে। এর বাইরে ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন সরকার শুধু 2টি লিঙ্গকে স্বীকৃতি দেবে। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের করে আনার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, যে কোনো প্রেসিডেন্টের ক্ষমতার 100 দিনের চেয়ে ট্রাম্প 100 ঘন্টার মধ্যে বেশি কাজ করেছেন। আন্তর্জাতিকভাবে ট্রাম্প তার ক্ষমতার প্রথম সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি বিশাল পর্দায় হাজির হন। সেখানে ট্রাম্প অন্য দেশগুলোকে বলেছেন, হয় আমেরিকায় পণ্য তৈরি করতে হবে, আর নয়তো শুল্কের মুখোমুখি হতে হবে। শপথ নেয়ার পরই সপ্তাহ জুড়ে ট্রাম্প গ্রিনল্যান্ড ও পানামার বিরুদ্ধে তার ভূখণ্ডগত হুমকি দেয়া অব্যাহত রেখেছেন। তিনি গ্রিনল্যান্ড ও পানামাকে আমেরিকার বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিটিক্সের পরিচালক ল্যারি সাবাতো বলেন, ট্রাম্প তার এই মেয়াদে তথাকথিত সাম্রাজ্যবাদী প্রেসিডেন্সি পুনরুদ্ধার করতে পছন্দ করবেন, যা 1930-এর দশকে ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট থেকে 1974 সালে রিচার্ড নিক্সনের পতন পর্যন্ত বিদ্যমান ছিল। সৃষ্টি ঘটক, 71। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার উদ্বোধনী ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্রে আরও শিশুর জন্ম চান তিনি।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রথম কোনো সমাবেশে ভাষণ দিয়ে একথা জানান। রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, চাহিদার সঙ্গে পাল্লা দিতে গিয়ে এতদিন গর্ভপাতের সংস্কৃতিকেই প্রশ্রয় দিয়ে একটি গোটা প্রজন্মের কাছে যুক্তরাষ্ট্র হেরে গেছে। তিনি জানান, মার্কিনিরা বর্তমানে না জন্মানো শিশুদের অধিকার রক্ষায় ব্যস্ত। তার মতে কোনো দেশ কতটা উন্নত তার প্রবৃদ্ধি দেখে নির্ধারণ করা যায় না, বরং তা নির্ধারিত হয় একটা দেশে কোনো পরিবার কতটা আত্মবিশ্বাসের সঙ্গে শিশু সন্তানকে বড় করে তুলতে পারছে সেটি দেখে। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের মানুষের উচিত এমন এক সংস্কৃতিতে বিশ্বাস করা যেখানে জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল সামরিক আইন জারির মধ্য দিয়ে বিদ্রোহ করেছেন, এমন অভিযোগ এনেছেন রাষ্ট্রপক্ষের কৌশলীরা। এক বিবৃতিতে রাষ্ট্রপক্ষের কৌশলীরা বলেন, বিদ্রোহের মূল হোতা হিসেবে ইউন সুক ইয়োলকে আটকের জন্য অভিযুক্ত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের সময় প্রাপ্ত প্রমাণের ব্যাপক পর্যালোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। গত ৩রা ডিসেম্বর দক্ষিণ কোরিয়া সামরিক আইন জারি করেছিলেন ইউন। ইউক্রেনের রাশিয়ার ড্রোন হামলা ৭২টি ড্রোন ছুড়েছে এবং এর মধ্যে ৫০টি ভূপাতিত করেছে। এছাড়া রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারগুলো একটিতে তারা পাল্টা আক্রমণ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া গত সপ্তাহে চালানো হামলায় প্রায় ১,২৫০টি আকাশবোমা এবং ৭৫০টিরও বেশি আক্রমণকারী ড্রোন এবং ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। নাইজেরিয়ার জ্বালানিবাহী একটি ট্যাঙ্কারের ট্রাক বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ১৮ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। জ্বালানিবাহী ট্যাঙ্কার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িকে ধাক্কা দেওয়ার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।